নতুন গভর্নমেন্টের কাছে আমি যে এক্সপেকটেশনটা আশা করি, যেটা প্রথম হওয়া উচিত, সেটা হচ্ছে মানুষের মনের মধ্যে স্বস্তি আনা। মানে আমার ধারণা যে নানা রকমের কনফ্লিক্টের মধ্য দিয়ে গত ১.৫ বছর সময় গেল, এই কনফ্লিক্ট থেকে দেশকে শান্তি তৈরি করা মানুষের মনে, এটা হচ্ছে প্রধান কাজ। এই শান্তিটা শুধু যে মানে রাজনৈতিক শান্তি না, অর্থনৈতিক শান্তি। এইভাবে বোঝানো যে ইকোনমি যে জায়গায় আছে, এই জায়গায় যদি থাকে আমাদের দারিদ্র আরও বাড়বে। আমাদের চিন্তা করতে হবে যে কিভাবে অনেক লোকের কর্মসংস্থান করানো যায়, এটা খুব ইম্পর্টেন্ট বোঝা। আমাদের এটাও বুঝতে হবে যে কিভাবে বিনিয়োগ বাড়ানো যায়। যদিও আমরা সবাই বলি বিনিয়োগ বাড়ানো মানে হচ্ছে বিদেশি বিনিয়োগ, বাট আমার প্রথম কাজ হবে দেশি বিনিয়োগ তৈরি করা। এবং সেটা তৈরি করতে গেলে অনেকগুলো জায়গায় মানুষের স্বস্তি, আস্থা তৈরি করতে হবে। এবং একটা তো সংস্কার লাগবেই, সেটা হচ্ছে অর্থনৈতিক নীতিমালার সংস্কার, যাতে করে মানুষ বুঝতে পারে যেটা করা যাবে, এটা করা যাবে না। এই ব্যাপারে পরিষ্কার স্পষ্ট রুলস অ্যান্ড রেগুলেশন লাগবে। আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন ঠিক মানুষ বুঝতে পারে না, মানুষ ধাক্কা খেলে বুঝতে পারে যে এটা তো আইনের বাইরে। সো এই ট্রান্সপারেন্সিটা আমরা কখনো আমরা চেষ্টা করিনি। আমরা যা করছি সেটা হচ্ছে ঘটনা ঘটে গেলে এটা করা যায়, এটা করা যায় না। সো আমার হিসাব হচ্ছে যে স্বস্তিটা মানুষের মাথায় প্রচুর বুদ্ধি আছে। মানুষ নিজের কর্মসংস্থান যে কম করছে তা না, কিন্তু সে করতে গিয়ে ধাক্কা খাচ্ছে। এই যে অর্থনৈতিক রুলস অ্যান্ড রেগুলেশনে এই জায়গায় স্বস্তি আনতে হবে। একটা কাজ করতে গেলে শত রকমের রেগুলেশন, এই রেগুলেশনগুলোকে সহজ করতে হবে। মানে এই আইন সেই আইন, এবং আইনগুলো স্পষ্ট না। মানে আমাদের একটা এক্সাম্পল আমরা পেয়েছিলাম বিভিন্ন পত্রিকায়, দেখেন, সেটা হচ্ছে আপনি যদি একটা জিনিস ইম্পোর্ট করেন, কেউ জানে না কি কি লাইসেন্স জমা দিতে হবে। এখন 10টা লাইসেন্স যদি দেওয়া থাকে, আর আমি যদি ইম্পোর্টার হয়ে 10টা লাইসেন্স নিয়ে ইম্পোর্ট আনতে যাই, ওখানে তাদেরই গভর্নমেন্টের একজন অফিসার 11 নম্বর একটা লাইসেন্স চাইয়ে বসবে, এবং এটাই দুর্নীতির শুরু। সুতরাং অর্থনৈতিক সংস্কারে যেটা করতে হবে, রুলগুলোকে ট্রান্সপারেন্ট করে বলতে হবে যে এই জিনিস লাগবে এই কাজ করতে গেলে, এবং যে অফিস এটা বলতে পারবে না সেই অফিসকে বন্ধ করে দেওয়া উচিত। কারণ এই অফিস সে জানে না কি কি কাগজ লাগবে, এটা হতে পারে না। সুতরাং এই অ্যাকাউন্টেবিলিটি, দায়বদ্ধতা আনতে হবে প্রত্যেকটা অফিসে। কেউ যদি বলে যে আমি এই কাজটা করতে চাই, আমি একটা দোকান খুলতে চাই, কি কি লাগবে স্পষ্ট থাকতে হবে মানুষের কাছে। দরকার হয় ওয়েব পেজ করেন, যেখানে বললে কাগজ বলে দেবে। এটা যদি থাকে তাহলে যারা প্রচুর লোকের বুদ্ধি আছে সে বলবে তাহলে আমি এটা কিছু করতে পারি। এখন আমাদের অবস্থা হচ্ছে কি লাগবে সেটাও কেউ জানে না, সেটার জন্য যাকে ধরবেন সেও কিছু বলতে পারে না। সো এরকম একটা আনসার্টেনিটিতে যারা ক্ষমতার কাছাকাছি তারাই কিছু করতে পারবে, আর যারা ক্ষমতার কাছাকাছি না তারা কিছু করতে চায় না। সুতরাং আমি মনে করি এই যে বেসিক সংস্কার, ইকোনমিক অর্থনৈতিক কর্মকাণ্ডের, এইটা করা উচিত। এই সংস্কারটাকে আমরা জানি যে সংস্কারের চেষ্টা করে এই সরকারও, মানে ইন্টারিম সরকার, অন্তর্বর্তী সরকার যে খুব বেশি করতে পারছে তা না। সুতরাং এটা একটা মেজর চ্যালেঞ্জ এগুলো করা আমাদের। বিশেষ করে যখনই আমি গভর্নমেন্টের কাছে যাব, তখন অনেকেই রুলগুলোকে স্পষ্ট করে বলতেও পারবে না, এবং অনেক ক্ষেত্রে নতুন রুল তৈরি করে ফেলবে। উদ্দেশ্য হচ্ছে কিছুটা দুর্নীতি, আর কিছুটা না বোঝে যে কেন সে আমার কাছ থেকে লাইসেন্স নিয়ে কোটিপতি হয়ে যাবে, এটা সহ্য হচ্ছে না। ইকোনমিতে যদি ইনভেস্টার, এমপ্লয়ার যারা, তারা যদি ইনভেস্ট করতে না পারে এবং তারা যদি পিছিয়ে থাকে, তাহলে ইকোনমিকে সামনে নেওয়া খুব ডিফিকাল্ট হবে। কারণ আমাদের চ্যালেঞ্জ তো, আসল চ্যালেঞ্জ কিন্তু কর্মসংস্থান। যদি কর্মসংস্থান না হয়, এবং বিশেষ করে ইয়াং জনগণের যদি কর্মসংস্থান না হয়, এটা খুব ডিফিকাল্ট হবে ইকোনমি মুভ করা। ইকোনমিক ফ্রন্টে মেজর কিছু করে না। আমি একটা এক্সাম্পল দিই। আমরা চেষ্টা করলাম কিন্তু বিডাকে ওয়ান স্টপ করতে, হয় না। এই যে আমরা মানে আমাদের অনেক সংস্কার কিন্তু শেষ পর্যন্ত আসে নাই। সরকারের অনেকেই বলছেন যে এটা আমলাতান্ত্রিক জটিলতা হতে পারে, কিন্তু এগুলো সংস্কার
এগুচ্ছে না। এবং এই সংস্কারগুলো সবই যদি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে হয় বা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে হয়, তাহলেও কাজ করবে না। সুতরাং আমি মনে করি গভর্নমেন্টের আরেকটু ডিসেন্ট্রালাইজেশন দরকার। কিন্তু আমাদের মন্ত্রণালয়গুলো এমনভাবে টেরিটোরিয়াল, নিজের এলাকা ছাড়তে রাজি না, এটা হচ্ছে প্রবলেম। এই যে নিজের এলাকা ছাড়তে রাজি না, এতে দেশ জাহান্নামে যাক, আমি আমার জায়গায় থেকে যাব, এইটা হচ্ছে একটা প্রতিবন্ধকতা আমাদের ইকোনমির জন্য। এই প্রতিবন্ধকতা দূর করার জন্য আমার কাছে কোনো কি বলা যাবে মন্ত্র নাই যে সলভ করা, বাট এটা সলভ করা উচিত। একটা রাজনৈতিক সরকারের জন্য পাওয়ারফুলি সলভ করা উচিত যে না, আমরা এটা সলভ করব। দেশে এমপ্লয়মেন্টের বুদ্ধি কি বলে, ইন্ডাস্ট্রি করতে হবে, ম্যানুফ্যাকচারিং এর সেক্টর বাড়তে হবে। কিন্তু আপনি খেয়াল করেন বাংলাদেশে শিল্প মন্ত্রণালয় বলে কিছু নাই। এখন আপনি বলবেন যে না, আছে, সত্য, দেখতে একটা মন্ত্রণালয় আছে, কিন্তু এটার তো কাজ শিল্প না, এটার কাজ হচ্ছে সরকারি শিল্প। তো আমার সরকারি শিল্পের মন্ত্রণালয় আছে, বেসরকারি শিল্পের মন্ত্রণালয় কই? আপনি বলবেন যে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয়ের ভার নিতে পারবে না। বাণিজ্য মন্ত্রণালয় নেবে বাণিজ্যের ভার, ব্যবসার ভার। তাহলে আমাদের মতো দেশে আমরা কখনো একটা শিল্প মন্ত্রণালয় করিনি। এই যে শিল্প মন্ত্রণালয় না থাকা ফলে শিল্পী যারা ইনভেস্টর তারা বুঝে উঠতে পারছে না কোথায় যাবে। তাকে লাইসেন্সের জন্য যেতে হয় কমার্স মিনিস্ট্রিতে। কমার্স মিনিস্ট্রি যেটা জানে সেটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে। ব্যবসা হচ্ছে রিটেইলিং বলেন, হোলসেলিং বলেন, এটা সার্ভিস সেক্টর। ইন্ডাস্ট্রি কই? আমার একটা ইন্ডাস্ট্রির যথেষ্ট প্রবলেম আছে। কেউ বলবে আমি এনার্জি পাই না, কেউ বলছে যে আমার কাছে এই জায়গায় বিদ্যুতের অভাব যেমন সত্য, কেউ বলবে যে না শুধু বিদ্যুৎ না, আমি লাইসেন্সে গিয়ে র মেটেরিয়ালসের ইম্পোর্ট ভ্যালুয়েশন হচ্ছে না আমার জন্য, আমি ইম্পোর্ট করতে গিয়ে কস্টলি হয়ে যাচ্ছে, বরং প্রোডাক্ট আসাটা সস্তা হয়ে যাচ্ছে। এরকম বহু অভিযোগ আছে। কে সলভ করবে এটা? তার কোনো মন্ত্রণালয় নেই। সে যদি শিল্প মন্ত্রণালয় যায়, শিল্প মন্ত্রী বলবে যে ও আমি তো বাংলাদেশ কি বলে জুট মিল ইন্ডাস্ট্রি নিয়ে ব্যস্ত, কটল মিল নিয়ে ব্যস্ত, সুগার মিল নিয়ে ব্যস্ত, তাহলে শিল্প মন্ত্রণালয় কোথায়? সো এই যে এটা নাই এখন, এক সময় বাংলাদেশ এটা দরকার ছিল না। কেন দরকার ছিল না? যে শিল্প খুব ছোট ছিল। এখন ইকোনমির ম্যানুফ্যাকচারিং সেক্টর 36%। এরকম একটা সেক্টরের কোনো মন্ত্রণালয় নেই। তাহলে এটাও একটা বিশাল, আমার কাছে মনে হয় এটা চিন্তা করা উচিত। এখন ডলার ক্রাইসিস যেটা তৈরি হয়েছিল অরিজিনালি 22-এ, সেটা ছিল আমার রিজার্ভটা ফল করে গেছে। আমার ধারণা এবং এখনও আমি বিশ্বাস করি যে এটা ইচ্ছা করে হয়েছে। এটা ইচ্ছা করে হয়েছে এই কারণে যে আমার $40 বিলিয়ন রাতারাতি $20 বিলিয়ন চলে যাবে এবং সরকারের কেউ দায়ী হবেন না, এটা হতে পারে না। তার মানে অনেকেই জানতেন, অ্যালাউ করছেন তারা। এবং এই অ্যালাউ করার পেছনে যে যুক্তিটা কাজ করছে, আমাদের সাধারণ লোকের ধারণা আপনি ডলারকে আটকে রাখবেন, দেশের ইকোনমি বড় হয়ে যাবে। আনসার হচ্ছে খুব সহজ এক্সাম্পল যদি বুঝেন, যে আমাদের দেশে $1 সমান 122 টাকা এই মুহূর্তে। আপনি শ্রীলঙ্কার টাকা থেকে দেখবেন 200-র উপরে, পাকিস্তানে আরও বেশি, জাপানেও আরও বেশি। তাহলে কি জাপান আমার চেয়ে উইক কান্ট্রি? এই যে ডলারের এক্সচেঞ্জ রেটের সাথে যে ইকোনমির স্ট্যাটাস মেলে না, এটা আমাদের নিউজ রিপোর্টেও আসে না। এবং এর ফলে কি হচ্ছে, মানুষ ভুল রাস্তায় যাচ্ছে। আমি যখন ডলারকে ইচ্ছাকৃতভাবে কম দামে রাখবো, আপনার কাছে মনে হবে ইম্পোর্টটা সস্তা হচ্ছে, এটাও সত্য। কিন্তু আরও একটা কাজ হচ্ছে, দেশ থেকে টাকা পাচারও সস্তা হচ্ছে। কারণ আমি অল্প টাকাতে বেশি ডলার পাবো। তাহলে আমরা বলি যে না, ডলারটাকে আপনি রাইটলি প্লেস করেন যেখানে যে এই মুহূর্তে গ্লোবালি ডলারের প্রাইস ফল করছে। গত 4 বছরের মধ্যে ডলার এখন লোয়েস্ট। আমার এক্সচেঞ্জেস কিন্তু নড়ে নাই। আর ব্যাংকিং সেক্টরের অবস্থা যেমন, ব্যাংকিং সেক্টরের ওভারঅল আস্থা ভেরি লো। এই যে ওভারঅল আস্থা লো থাকাতে কি হচ্ছে, ব্যাংক চলে কিভাবে? মানুষের ডিপোজিটে। এখন সব ডিপোজিটার যদি একটা ব্যাংকে গিয়ে বলে আজকে আমাকে টাকা দিয়ে দাও, ওই ব্যাংক বাঁচবে না। এটা স্ট্যান্ডার্ড চার্টারের জন্য সত্য, এটা সুইস ব্যাংকের জন্য সত্য। এখন আমাদের আস্থা নাই বলেই এই গ্রাহকরা, ডিপোজিটাররা ব্যাংকে গিয়ে বলতেছে তুমি আমার টাকাটা এক্ষুনি দাও। এটাই হচ্ছে ব্যাংকিং সেক্টরের ক্রাইসিস। ব্যাংকিং সেক্টরের একটা মেজর ক্রাইসিস। ব্যাংকিং সেক্টরের দ্বিতীয় ক্রাইসিস ছিল যে আমরা যে ডলারগুলো পাঠালাম 22 থেকে, যেটা শুরু হয়েছে ট্রেন্ডটা,
এবং পাঠানো তো আমরা তো টাকা পাঠাইনি, আমরা তো ডলার পাঠিয়েছিলাম। আমরা এখনো চিন্তা করতে পারতেছি না তাহলে টাকাটা গেল কোথায়। কারণ আমি আপনার কাছ থেকে ডলার কিনে নিচ্ছি, তাহলে আমি আপনাকে কি দিলাম? টাকা। আমার ডলার নিয়ে আমি চলে গেলাম, আপনার টাকাটা ব্যাংকে ঢুকলো না কেন? তার মানে আমাদের ব্যাংকিং রুলটা এখনো ফেয়ার না, গ্লোবালি ফেয়ার না। মানে ফেয়ার বলতে ওইদিকে ফেয়ার যে কেউ কালো টাকা ঢুকাতে পারবেন না। তার মানে আপনি যদি টাকাটা কালো করে ফেলেন তাহলে এই টাকাটা কখনো ব্যাংকিং সেক্টরে আসবে না। ব্যাংকিং সেক্টরে বোঝা উচিত যে ব্যাংকে টাকা না থাকা ইকোনমির জন্য ডেঞ্জারাস। ইকোনমির জন্য ডেঞ্জারাস, কারণ ব্যাংকে টাকা নাই। ফলে কি হচ্ছে? ইন্টারেস্ট রেট বাড়াতে বাধ্য হচ্ছে। কেন বাড়াতে বাধ্য হচ্ছেন? কারণ ব্যাংকে টাকা আনতে চাচ্ছেন, আপনি ব্যাংকে টাকা আনতে চাচ্ছেন, ইন্টারেস্ট বাড়িয়ে আনতে চাচ্ছেন। কিন্তু এটা দুই দিকে কাটছে। ডিমান্ডে যারা আস্থা রাখে না তারা ব্যাংকে দেবে না, আর যারা ইনভেস্ট করতে চাইবে তারা বলবে কস্টিং বেশি হয়ে যাচ্ছে। সো ইকোনমির মুভমেন্টের কতগুলো আমাদের একটা ধারণা হচ্ছে আমরা বাংলাদেশটা চালাই চোর ধরার যন্ত্র দিয়ে। চোর ধরার যন্ত্র মানে হচ্ছে কিছু হলেই অমুককে ধরো, এইভাবে একটা ইকোনমি আগাবে না। আপনি সিস্টেম দিয়ে ইকোনমি মুভ করবেন, যে না এই কাজটা হলে এভাবে যাবে, এই হচ্ছে রুল। এই কথাগুলো যদি স্পষ্ট না থাকে এবং যে কোনো সময় যদি সরকারের যে ইচ্ছা মতো রুল বদলাইতে পারে, এখানে ইনভেস্টাররা থাকবে না, বলবে যে এটা খুব ডেঞ্জারাস ইকোনমি, এখানে আমাকে আটকায় ফেলবে যে কোনো সময়। সো আমি আমার দিক থেকে মনে করি যে ট্রান্সপারেন্সি যখন আমরা বলি, স্বচ্ছতা বলি, জবাবদিহিতা বলি, এগুলো হচ্ছে রুল বেস সোসাইটি প্রতিষ্ঠার ফর্মুলা। আমরা যদি রুল বেস সোসাইটি তৈরি করে ফেলতে পারি তাহলে এই ইকোনমি উপরে উঠে যাবে। আমাদের বিশ্বাস করতে হবে যে রুল ছাড়া আমি কাজ করব না। এটার বাইরে যদি আপনি যখনই কোনো সরকারকে বলবেন যে না আপনি আপনার মতো করতে পারেন, অথবা মব বেসড ইকোনমি, এই ইকোনমিতে কেউ ইনভেস্ট করবে না। রুল বেসড ইকোনমিতে আমি জানি আমি কোথায় গিয়ে প্রোটেকশন পাবো। কেন আপনার বাড়িতে আসতে গেলে ওয়ারেন্ট লাগে, কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে তারা সব দেখতে পারে, কিছু লাগে না। তো এটাতে তো আপনি ব্যাংকে টাকা রাখবেন না। আপনাকে মাথায় রাখতে হবে, মানুষ বলবে যে ভাই এটা তো আরেক বিপদে পড়লাম। 10 লাখ টাকার বেশি টাকা মুভ করলে অটোমেটিক রিপোর্টেড হয়ে যায়। মানে আপনি এত মনির চোর ধরার এই যন্ত্র নিয়ে বাটি চালান দিয়ে দেশ চালাতে পারবেন না। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। পুরান ঢাকাতে দুটো থানা, সূত্রাপুর এবং কোতোয়ালিতে, গত সেন্সাস অনুযায়ী প্রতি স্কোয়ার কিলোমিটারে 3 লক্ষ লোক থাকে, হ্যাঁ, মোস্ট কনজেস্টেড। আর উত্তরাতে থাকে 30,000 মতো, 20 থেকে 30,000। ওখানেও কিন্তু 20 থেকে 30,000 লোক থাকে। আপনি যদি ভালো করে তাকিয়ে দেখেন খুব বিশাল পরিবর্তন হয়েছে দুই জায়গার মধ্যে। এত ভয় পাচ্ছেন কেন? আমাদের দেশে যে কারণে পলিউশনটা আছে সেটার মূল কারণ যদি যান, সেটা হচ্ছে আমাদের পরিবেশের কারণটা কি? গাড়ির ধুলা, ম্যাক্সিমাম রাস্তার ধুলা, এবং গাড়ি থেকে যেটা হয়, গাড়ির কোয়ালিটি ফল করে গেছে। কেন ফল করছে? বলে গাড়ির দাম আপনি ট্যাক্স করতে করতে এমন এক জায়গায় নিয়ে গেছেন কেউ গাড়ি বদলাতে সাহস করে না। আপনি দেখেন আপনি কোথায় গেছেন, আপনি গাড়িকে লক্কর ঝক্কর চালাচ্ছেন, পলিউশন তো বাড়বেই। যেখানে 10টা গাড়ি দিয়ে যে পলিউশন হয়, আমার একটা গাড়িতে সেই পলিউশন হয়ে যাচ্ছে। সো তাহলে আপনি সিস্টেমের ভিতরে লুপটা খোঁজেন যে আচ্ছা এটা কেন হচ্ছে, কেন সে এটা মেনটেন করতেছে। আনসার হচ্ছে তার আসলে খুব একটা রাস্তা নেই। আপনার পাবলিক ট্রান্সপোর্টেশন বলে কিছু নাই। টেকনিক্যালি ঢাকাতে এখন মেট্রো হওয়াতে মানুষ বুঝতে পারছে পাবলিক ট্রান্সপোর্টেশন কাকে বলে। বাংলাদেশে এরকম একটা দেশ যেখানে ট্রাফিক লাইট বলে কিছু নেই। পৃথিবীর কোন দেশে ট্রাফিক লাইট নাই? ক্যাপিটালে একটা দেশের নাম বলেন, সোমালিয়া ছাড়া। ফুল ট্রাফিক লাইট, সব আমি ট্রাফিক লাইট নাই বলতে কি বোঝাচ্ছে? কাজ করে। আমার তো ট্রাফিক লাইট তামসা করতে বোঝা মনে হচ্ছে। আপনি দোষটা তাহলে পলিউশন বাড়বে না এখানে? আপনি তো কোনো কিছু লজিক্যালি দিচ্ছেন না। আপনি ট্রাফিক লাইট থাকা মানে কি? মুভমেন্টগুলো স্মুথ করা, এটাই তো ট্রাফিক লাইটের কাজ ছিল নাকি? তাইলে তো ট্রাফিক লাইট দিলাম কেন? যে আমি মুভমেন্টগুলোকে স্মুথ করব। এত বড় একটা ক্রাউডেড সিটিতে ট্রাফিক লাইট বলে কিছু নাই। যেগুলো আছে এগুলো হচ্ছে প্রজেক্ট লাইট। আমি বলি প্রজেক্ট লাইট মানে কি?
প্রজেক্টে আসিল টাকা খরচ করতে হবে, লাগাইছে। মানে আমি লাগাইলাম, এটা জ্বললো কি জ্বললো না কিছু আসে, কাজ করলো না, আসা যায় না। আমার পুলিশ এখনো এই যুগে হাত দিয়ে রাস্তার উপরে ড্যান্সিং করছে, এদিকে যাও ওদিকে যাও। আমার কথা হচ্ছে, আপনি কলকাতায় যান, আপনি শ্রীলঙ্কায় যান, রাত্রে 2টার সময় আমি শ্রীলঙ্কাতে দেখেছি যে এক ট্রাফিক লাইট ভায়োলেট করছে, আমার ট্যাক্সি ড্রাইভার বললো ওকে ধরে ফেলবে। জাস্ট আমরা লাইটটা গ্রিন হওয়ার পর গিয়ে দেখি তাকে ধরে ফেলছে। কারণ পুলিশের কাজ হচ্ছে চুপচাপ বসে থাকা। আমাদের পুলিশ জীবন বাজি রেখে গাড়ি থামায় রাস্তায়, রাস্তার সামনে এসে সে যখন গাড়িটা থামায়, পুলিশটা মারা যেতে পারে, কারণ একজনের একটা ড্রাইভার আনমনা হতে পারে, ব্রেক ফেল করতে পারে, এবং হয় না যে তা না। আপনি এটা কেন অ্যালাউ করছেন? সো এরকম একটা সিটি পলিউটেড হবে না তো কোন সিটি হবে বলেন? সো আমি বাংলাদেশে আমরা বলি তো আমরা অনেক উন্নত দেশ হয়ে গেছি, ট্রাফিক লাইটে নেই। এখন যেগুলো, এবং যখনই ট্রাফিক লাইট আসবে বুঝবেন যে কারো একটা প্রজেক্ট হয়েছে, কেউ এখান থেকে কমিশন বাণিজ্য করতেছে। তো এই তো অবস্থা। এই যে এতগুলো মব হলো, আন্দোলন হলো, এটা কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্টে করতে পারত। বলে কেন? বলে আমারও তো শ্রমিক উইং আছে, প্রত্যেকের। কিন্তু আমরা তো বলি যে এগুলো খারাপ, বলে এগুলো তাদের কাজে লাগে। ওরা তখন গ্রাসরুটে ওটাকে থামাই দেয়। কারণ হ্যাঁ, বলবে যে না আমরা মানি না। এই যে মানি না বলে সরে গেল, আপনার মনে হতে পারে যে মানি না বল, সে তো একটা আন্দোলনকে ঢাকা পর্যন্ত আসতে দেয় না। এই সরকার তো মব ফাইটিং করতে করতে চলে গেছে 10 মাস। সো গভর্নমেন্টের ফেলিওর পেছনে যদি পাবলিক এবং পাবলিক কি দাঁড়াইলো? পাবলিক যেভাবে দাঁড়ানোর কথা দাঁড়াইছে, পাবলিক বলছে তোমাকে বসাই দিয়েছে, এবার তুমি সব কিছু করো। আর সরকার দেখছে যে এখানে ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ যার যার মতো চলে আসছে। প্রথম আসলো কারা? ছাত্ররা। ভুলে যাবেন না, এসএসসি পরীক্ষা বাতিল করাইলো, মনে আছে? দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট মিস্টেক। এবং গভর্নমেন্ট বলছে যে আমি বাধ্য হয়েছি, হুইচ ইজ ট্রু। কিন্তু এই যে সরকারের পেছন থেকে জনগণ নাই হয়ে গেল, জনগণ মানে যারা ছাত্ররা বসাইলো তারাই এটা সবচেয়ে সর্বনাশ করলো। তখন তো কেউ বুঝতে পারে না যে এটার ফলাফল কি। আর পলিটিক্যাল গভর্নমেন্টের অ্যাডভান্টেজ হচ্ছে তার প্রত্যেকটা লেয়ারে পলিটিক্যাল এলিমেন্ট আছে। সে ওই এলিমেন্ট দ্বারা ওটাকে বলে যেই তুমি এ কথা বলো না, এটা ঠিক। এই যে ডিবেটটা হয়, ওই ডিবেটটা তাদেরকে যে জায়গায় যাওয়ার কথা চট করে যেতে পারে না, সময় লাগে তাদেরকে অর্গানাইজ করতে। সুতরাং পলিটিক্যাল গভর্নমেন্টের কিছু অ্যাডভান্টেজ আছে। এর মধ্যে যদি ভালো পলিটিশিয়ান আসে, এর মধ্যে যদি তারা বলে আমি রুল বেস সোসাইটি তৈরি করে দেব, তাহলে ইকোনমি বাড়তে সময় লাগে না। বাংলাদেশের বিশাল অ্যাডভান্টেজ তার পপুলেশন। মানে আপনি একটা বিটিএস টাওয়ার বসায় দিয়ে 1 লক্ষ লোককে সার্ভ করে ফেলতে পারেন। আমাকে এক মঙ্গোলিয়ান বলছিল একবার, বলল বাংলাদেশকে নিয়ে আমি খুব বিরক্ত। বললাম কেন বিরক্ত? বলে তোমরা 1 কিলোমিটার রোড তৈরি করো, 1 লাখ লোক ইউজ করে, আর আমি 1 কিলোমিটার রোড তৈরি করি 5 জন ইউজ করে। সমান খরচ কিন্তু। তো আমার এখানে খরচ বেশি হয়, কিন্তু ফরেন এড দেওয়ার সময় যে দেশে ডেন্সিটি বেশি তারা বেশি টাকা পায়, আমি কম টাকা পাই। ফলে এন্ড অফ দ্য ডেতে পুরা মঙ্গোলিয়াতে 80% জনগণ একটা শহরে থাকে, উলানবাটরে। কারণ বাকি জায়গায় কোনো ইনফ্রাস্ট্রাকচার তারা করতে পারে না। গরিব দেশ, কিন্তু করতে পারে না। ওই বাংলাদেশ খুব আরামে আছে। তো সে কথা বলছিল জাপানিজ ফরেন এইড নিয়ে। সে বলল জাপান বাংলাদেশকে যখন এইড দেয় তখন তারা বলে গরিব সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করে দাও। আমি যদি 10 টাকা করে প্রতিজনকে এইড দিই, তাহলে যার গরিব বেশি সেখানে বেশি টাকা দেবে। ওইভাবে তোমরা সব টাকা নিয়ে চলে যাও। সো পপুলেশন ইজ এ গুড অ্যাডভান্টেজ, এটা আমরা ভুলে গেলে চলবে না। এই পপুলেশনকে অ্যাক্টিভেট করা, পজিটিভ এনার্জি তৈরি করা হচ্ছে আমাদের কাজ, নেগেটিভ এনার্জি তৈরি না করে। পজিটিভ এনার্জি কখন তৈরি হবে? যখন দেখবে সে রুল অফ ল আছে, যখন সে বুঝবে যে এটা করা যায় এবং আমার সরকার আমাকে উপরে ওঠাতে সাহায্য করছে। আমাদের সরকারি কার্যক্রম হচ্ছে উপরে ওঠাতে বাধা দাও। একটা দোকানদার বসতেছে, আপনি খেয়াল করে দেখেন ফুটপাতে, আপনি ব্যাংককে যান, ফুটপাতে যে দোকানদার খাবার বিক্রি করে সরকার তাকে বিদ্যুৎ দেয়, পানি দেয়। আমাদের দিতে অসুবিধা, ফি নেন আপনি। সে যখন দোকানে রাত্রিবেলা, যে ব্যাংকক শহরেই পাবেন, কেন দেয়? আনসার হচ্ছে যে মানুষ যখন এখানে এসে খায় ফুটপাতে, তাহলে ব্যবস্থা কেন করব না? লন্ডন শহরে ফুটপাতে দোকান আছে, কেন দেয়? অ্যালাউ করে।
মানুষ যদি দেখে যে এটা দরকার, আপনি দেবেন না কেন? মানুষ কখন দেখে যে অন্য অল্টারনেটিভ আপনি করতে পারেন নাই বলেই তো এখানে দোকানটা বসছে। আমরা তো সেভাবে চিন্তা করি না। আমি মনে করি ফুটপাতওয়ালাকে যদি সরাই দেন তাহলে ইকোনমি ভালো হবে। আনসার হচ্ছে না, ফুটপাতওয়ালাকে সরাই দিলে ইকোনমি ভালো হবে না। ওইটা দিয়ে পাঁচটা লোক খাওয়া পড়া চলে, তাকে আপনি রাস্তায় বসায় দেবেন। প্রসেস করেন। আপনি সবচেয়ে ডেন্সলি পপুলেটেড কান্ট্রি বলেন, আপনি যদি এভাবে, এটাও একটা স্ট্যাটিস্টিক্স, আমি যদি বলি যে সকালবেলা আমার বাসার সামনে যে রাস্তাটা আছে এই রাস্তায় কতজন লোক হাঁটে, সাপোজ 100 না, 80,000 লোক ঢাকা শহরে প্রতি কিলোমিটারে হাঁটে। 80,000 লোক যদি হাঁটে, 80,000 লোকের হাঁটার ব্যবস্থা আছে মনে করেন, তাহলে কোথা দিয়ে হাঁটবে? রাস্তার মাঝখান দিয়ে হাঁটবে। তো তাহলে দোষটা তার নাকি দোষটা আমার সিস্টেমে? তো আপনি সিস্টেমকে ঠিক করেন। আমরা ফুটপাত বানাইছি, আপনি দেখেন গুলশানে কয়জন হাঁটে? খুব বেশি লোক হাঁটে না। ওখানে ফুটপাতের সাইজ হচ্ছে 4 ফিট থেকে 5 ফিট। আপনি যান ধানমন্ডি, মোহাম্মদপুরে মানুষ হাঁটে বেশি, ওখানে দেখবেন ফুটপাত 2 ফিট। তার মানে আপনি অথবা নাই, তা আপনি ফান্ডামেন্টাল প্ল্যানিংয়ের নাম্বারগুলো শিখেন নাই। আপনি নিউ মার্কেটে ক্রসিংয়ে আমি স্টাডি করে দেখছি, প্রতি ঘন্টায় 5 থেকে 10,000 লোক ক্রস করে একটা ক্রসিং নিউ মার্কেটে। ওই যে ঢাকা ইউনিভার্সিটির ওনার ক্রসিংটা আমি মাপাইছি। আমি যে ছাত্রদেরকে দিয়ে বলছি তোমরা ওখানে দাঁড়ায় থাকো, সারাদিন গোনো প্রতি ঘন্টায় কত লোক ক্রস করে। 8,000 লোক যদি ক্রস করে, তাহলে 8,000 লোক ক্রস করলে আপনি ক্রসিংয়ের ব্যবস্থা রাখছেন 8,000 লোকের? বলে না, রাখি নাই। ফলে কি হচ্ছে, এদিকে হাঁটে ও ওইদিকে হাঁটে, ওখানে একটা ক্যাওস, গাড়িওয়ালাও ক্যাওসে পড়ে, রিক্সাওয়ালাও ক্যাওসে পড়ে, সবাই ক্যাওসে পড়ে। দোষটা কি রিক্সাওয়ালার নাকি পুলিশের নাকি যারা এই শহরটা ডিজাইন করছে তাদের মাথার মধ্যে নাই নাম্বারটা? সো আমি লজিকটা দিচ্ছি যে এগুলো, এই জন্য আমি বলি যে আন্দাজি হুইমস না করে নাম্বারগুলো নিয়ে কথা বলে চিন্তা করা উচিত, আচ্ছা কী করা যায়। এবং সেখানে লার্জ ইনভেস্টমেন্ট লাগবে ইকোনমি। এখন আমরা অনেকে অসুবিধায় পড়ি যে আমরা যদি মনে করি সরকার ইনভেস্ট করলে ইকোনমি নষ্ট হয়ে যাবে। আনসার হচ্ছে তা না। এই জায়গায় একটা কনসেপচুয়াল মিসকনসেপ্ট। সরকার যদি বলে যে আমি ইনভেস্ট করছি ফর দ্য নেক্সট 70 ইয়ার্স, একটা ইনভেস্টমেন্ট যদি আগামী 70 বছরের জন্য, 50 বছরের জন্য ধরেন, তার মানে 50 বছর যারা ব্যবহার করবে তারা এটাতে পে করবে। তাহলে আমি লোন নেব না কেন? আমি লোন নেওয়া মানে কি? লোন নেওয়া মানে হচ্ছে এই কস্টিংটা আমি শিফট করে দিচ্ছি। সো ইয়েস, দেয়ার আর সার্টেন ইনভেস্টমেন্ট যেখানে সরকার ঋণ নিয়েই করবে, আবার সার্টেন ইনভেস্টমেন্ট যেটা ভবিষ্যতের জেনারেশনের জন্য না, সেখানে সে ঋণ নেবে না, বলবে না আমি ওটা নেব না, ওটা আমি ট্যাক্স দিয়ে করব। আমাদের মতো দেশে দেয়ার ইজ এন ইনভেস্টমেন্ট নিড। হ্যাঁ, আমরা যেভাবেই বলি, এবং এটা আসতে হবে। আমরা যদি বলি যে লোন, এখন আমাদের অনেক লোন হচ্ছে অপরিপক্ক লোন, এই সেন্সে যে আমরা মিসইউজ করছি লোন নিয়ে। আমরা আমাদের যে আজকে যে ধারণাটা দেখছেন সেটা হচ্ছে যে এগুলো হচ্ছে আমরা এমন একটা লোন নিয়েছি যে লোনটা কাজে লাগেনি, লোনটাও আকাশে চলে গেছে। লোনের টাকায় লন্ডনে বাড়ি হয়েছে, লোনের টাকায় কানাডাতে বাড়ি হয়েছে। এই অবস্থায় আমরা বিপদে আছি। কিন্তু এই অবস্থা কন্টিনিউ করলে আমরা সবাই আপত্তি করব যে আপনি কেন লোন নিচ্ছেন। তার মানে আবারও ব্যাক করছি, অনেস্টি, করাপশন ফ্রি ইকোনমি তৈরি করাটা হচ্ছে প্রধান কাজ। এটা করতে হবে, এবং এটা ডিফিকাল্ট না কিন্তু, কারণ সাধারণ লোক, অধিকাংশ লোক কিন্তু অনেস্ট। আমি শিক্ষক হিসাবে জানি যে আমার অধিকাংশ ছাত্র কিন্তু অনেস্ট। কোটি কয়েক ছাত্র করাপ্ট, তাদেরকে ধরতে অসুবিধা কোথায়? আমি এই জায়গার এক্সপার্ট না, প্রথম কথা বলে রাখি, যে এই জায়গায় যে এক্সপার্টিস দরকার, যে আমি ডাটা নিয়ে কাজ করি নাই, ওটা যেহেতু কাজ করি নাই। বাট আমার লজিক হচ্ছে যে এলডিসি গ্র্যাজুয়েশনটা ন্যাচারাল প্রসেস। আপনার ইনকাম বেড়ে গেছে, আপনাকে গ্র্যাজুয়েট হইতে হবে, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আমার লজিকটা হচ্ছে যে আমার যখন এলডিসি গ্র্যাজুয়েশন মানে কি, 3টা ক্রাইটেরিয়া আছে, আমার সবগুলো ক্রাইটেরিয়াতে আমি ক্রস করে গেছি, আপনি কিছু করার নেই, অতএব আপনি ক্রস করে যাবেন। এখন যদি কেউ বলে যে আমি বিয়ে করব না, বিয়ে করলে আমার জীবন খারাপ হয়ে যাবে, এটা তো আনসার হলো না। বলে না, আবার কেউ যদি বলে না আমি বাচ্চা নেব না, মারা যেতে পারি। সো ইটস এ ন্যাচারাল প্রসেস। আমার ক্রাইটেরিয়া ফুলফিল করছে, আমি গ্র্যাজুয়েটেড হব।
প্রশ্নটা হচ্ছে গ্র্যাজুয়েটেড হওয়ার জন্য আপনার যে প্রিপারেশন দরকার সেটা আপনি করলেন কিনা। ওই করাপশন ফ্রি কান্ট্রি ইজ এ প্রিপারেশন, আমরা রুল বেসড ইকোনমি ইজ এ প্রিপারেশন, যেগুলো আমি ব্যাখ্যা করলাম এগুলো হচ্ছে প্রিপারেশন। এবং সেই প্রিপারেশনটার দিকে না দৌড়ে আমরা বলতেছি 3 বছর পেছায় দেওয়া, লাভটা কি? আমি 3 বছর পেছিয়ে তো আমার কোনো লাভ হবে না। চিন্তা করতে বলি আমি বলি যে ইকোনমিতে রুল বেসড ইকোনমি তৈরি করে ফেলো। রুল বেসড ইকোনমি তৈরি করো, যে অপরাধী তাকে শাস্তি দাও। প্রথম দিকে শাস্তিটাকে একটু শিথিল করে দাও, কিন্তু শাস্তি দেওয়া শুরু করো। তারপরে আস্তে আস্তে সমাজ টাইটার হবে, যে না এটা করতে দেব না, আমার দাদা যেটা করে গেছে আমি তার চেয়ে টাইটার রুলে আছে, আমি যে রুলে আছে আমার ছেলে তার চেয়ে টাইটার রুলে যাবে। প্রসেসটা দিকে একদিনে যদি আমি আমেরিকান রুল তৈরি করতে যাই তাহলে সমাজের রিভোল্ট হবে। এই রিভোল্টটা এক্সপেক্টেড।